তুমি মনে হয় জায়গাটা খুব ভালোভাবে চেনো। আগেও কখনো এসেছো নাকি? আসিনি, তবে যথেষ্ট রিসার্চ করেছি এই জায়গা নিয়ে। রিচার্জ করছো কেন? একজনকে প্রতিযোগিতায় হারানোর জন্য। সেই একজনটাকে? অনিক স্যার। তুমি বুঝলে কিভাবে? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি আলভি। আলভি একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে জানতে চাইল, নোরা অনেক ভাইয়ের মধ্যে কিছু চলছে নাকি? তুমি আবার ওকে বলে দিও না। বলবো না, কিন্তু তুমি ওনাকে প্রতিযোগিতায় হারাতে চাইলে কেন? সে অনেক কাহিনী। কাজটা করতে গিয়েই দুর্ঘটনাবশত খাদে পড়ে গেছিলাম। তোমরা না এলে হয়তো এখনও ওখানে আটকে থাকতে হতো। যা হোক, বাদ দাও। নোরার কথা বলছিলাম। কি চলছে অনিক ভাইয়ের সাথে ওর? আরে নোরা তো মূলত ওনার জন্যই। সে যদি থামালো অন্তরাকে, চোখ পাকিয়ে বলল, থাম অন্তত। পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করা কি খুব জরুরি? অন্তরা থেমে গেল, প্রসঙ্গ কাটাতে বলল, ঠিক আছে, বাদ দাও, ওসব তোমার বুঝতেও হবে না। তুমি শুধু বলো, চন্দ্রনাথ মন্দিরে আমরা কিভাবে যাব? আরবি ভ্রুকুচকে তাকিয়ে আছে। নোরার ব্যাপারটা তাকে বুঝতেই হবে, কি চলছে এদের মধ্যে সেটা না জানা অব্দি শান্তি নেই। হঠাৎ তিনজনই শুনতে পায় ঝামেলার শব্দ। আরবি পেছনে এসে বলল, ওদিকে যাওয়া যাবে না, ফিরে চলো। অনেক নোরাকে নিয়ে ছুটে আসছিল। পুলিশ তখনও তাদের ধাওয়া করছে। এরা নাকি জনগণের বন্ধু, অথচ একা কাপল দেখে সুযোগ নিতে ছাড়েনি। নোরার হাতটা শক্ত করে চেপে ধরে আছে অনেক, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে সে। নোরা পুরোপুরি একটা ঘোরের মধ্যে আছে। আর তাদের পায়ের শব্দ শুনে সে যদি বলল, কেউ মনে হয় এইদিকে আসছে। আমরা ওদিকে যাব না, জায়গাটা ভীষণ বিপজ্জনক। যে কোনো সময় বিপদ হতে পারে। চলো আমরা পালাই। কেউ মনে হয় বিপদে পড়েছে। আমাদের কি উচিত না তাদের হেল্প করা? আমাদের সবচেয়ে বড় কাজ হলো নিজেদের হেল্প করা। মানুষকে সাহায্য করতে গিয়ে তো নিজের বিপদ ডেকে আনা যায় না। দৌড়াতে নিয়ে নোরা পা পিছলে পড়ে গেল। তারপর হঠাৎই ফুপিয়ে উঠল মেয়েটা। অনেক নিচু হয়ে তার মাথাটা বুকে চেপে ধরে বলল, কিচ্ছু হয়নি নোরা, আমি আছি তো। দোস্ত, আমি কারোর কান্নার আওয়াজ পাচ্ছি। কি আবল তাবল বলছিস? দোস্ত, সত্যি কেউ একজন কাঁদছে। মনে হয় ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। সে যদি কথাটা বলে সেদিকে পা বাড়ালো। আলভি ধমকে উঠল, সেজুতি, তুমি কি আমাদের ফাঁসাবে নাকি? প্লিজ স্টপ। ওটা নোরা না? নোরা? অনেক নোরা থেমে দাঁড়ালো। সে যদি আর অন্তরা দৌড়ে গিয়ে নোরাকে জড়িয়ে ধরলো। আলভি অনেককে দেখে অবাক হয়ে পড়ল। ভাই তুমি এখানে? তুই এখানে কি করছিস? রাস্তা হারিয়ে ফেলছিলাম ভাই। তোমাদের কি হয়েছে? বলিস না, আমিও রাস্তা হারাই ফেলছি। পুলিশরা আমাদের একাপে পেছনে লেগেছে। পেছনে লাগলো কেন? অনেক ঘটনা, এখন বলার সময় নেই। আচ্ছা, তোর ফোনে নেটওয়ার্ক আছে? চন্দ্রনাথ, ফোন লাগা দ্রুত। সাব্বির ভাইকে ফোন দে, জানা আমরা কই আছি। অনেকক্ষণ আগেই ফোন লাগাইছি ভাই। ওরা আসছে? শান্ত ভাই বাইক নিয়ে আসতেছে। থ্যাংক গড। তাহলে অপেক্ষা করি। কিন্তু ভাই ততক্ষণে ধরা পড়লে? ধরা পড়লেও বিপদ নেই। আমরা এখানে 5 জন আছি। সাহস হবে না কারো কিছু করার? ওরা ধরা পড়ার আগে শান্ত আর সাব্বির বাইক নিয়ে পৌঁছে গেল। পুলিশরা এতজনে ছেলে মানুষ একসঙ্গে দেখে আর কিছু বলো না। বাইক নিয়ে চন্দ্রনাথ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। নেহাত সাথে 3 জন মেয়ে আছে আর বিপদে পড়েছি, না হলে ওদের দেখে নিতাম। বাদ দাও ভাই, বিপদ কেটে গেছে, এটাই শান্তি। তবুও ওরা চরম অন্যায় করেছে। মানুষের বিপদের সুযোগ নেওয়া খুব নিকৃষ্ট কাজ। বাইকে ওঠার সময় আরেকটা সমস্যা তৈরি হলো। 2 বাইকে 6 জন ওঠা যায়, কিন্তু 7 জন কিভাবে? শান্ত আর সাব্বির এক বাইকে বসেছে। ওদের পেছনে আরভি উঠে গেল। অনেক বাধ্য হয়ে অন্তরা, সেজেতি আর নোরাকে নিয়ে অন্য বাইকে উঠলো। যেহেতু 3 জন মেয়েই খুব রোগা পাতলা, তাই তেমন কোনো অসুবিধা হলো না। অনেক বাইকে ওঠার পর সেজেতি আর অন্তরা পেছনে বসলো। পেছনে আর জায়গা ছিল না, তাই অনেক সাইকেলের মতো করে নোরাকে সামনে বসলো। নোরা এতটা সময় কোনো কথা বলেনি। সে নিজস্ব চিন্তা জগতে বুঁদ হয়ে আছে। অন্তরা বলল, আমরা কি এখানে মিস হয়ে এসেছি? না, অতদূর বাইক নিয়ে যাওয়াটা রিস্কি। আপাতত চন্দ্রনাথ যাব। বাইক চালিয়ে ওরা যখন চন্দ্রনাথ পৌঁছে গেল তখন সন্ধ্যা হয়ে গেছে। খোলা মাঠে চারপাশে তাঁবু টানানো হয়েছে। মাঝখানে ক্যাম্প ফায়ার করা হয়েছে। অন্তরা বাইক থেকে নেমেই বলল, ওয়াও, কি সুন্দর। অনেকদের টিমের আরো অনেক সদস্য সেখানে ছিল, কিন্তু সবাই ছেলে। শুধু নোরারা 3 জনই মেয়ে। তাদের একটা আলাদা তাঁবুতে বসতে দেওয়া হলো। সেজুতি আর অন্তরা ক্ষুধার্ত ছিল, তাই ওদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নোরা তাঁবুতে ঢুকেই অন্তরাকে জিজ্ঞেস করলো, অন্ত, তোর আর আলভির মধ্যে কি সব ঠিক হয়ে গেছে? তা আর বলতে, 2 জন কেমন কাঁঠালের আঠার মতন চিপকে ছিল। সে যদি একথা বলে হাসতে লাগলো। নোরা হাসলো না, তার মুখ উদাসীন। অন্তরা লজ্জা পেয়ে বলল, দেখ, আমরা কিছুই করিনি, শুধু গল্প করেছি। আমি কিছু করার কথা কখন বললাম? নোরা, দেখছিস চোরের মন পুলিশ পুলিশ। অন্তরা আবার সেজু থেকে কিল মারতে শুরু করলো। নোরা বলল, আচ্ছা, তোরা খালামণিকে কিছু জানিয়েছিস? তুই
অনেক স্যারকে নিয়ে বিজি, অন্তরা আলভিকে নিয়ে বিজি, আর আমি সিঙ্গেল মানুষ, মশা তাড়াই, এটা বলতাম। সেজিতের কথা শুনে অন্তরা হেসে উঠল। নোরা তখনও নিশ্চুপ। অন্তরা ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? এমন ভূতের মতো মুখ গোমড়া করে রেখেছিস কেন? অনেক স্যার কি কিছু বলেছে তোকে? বকা দিয়েছে? সাথে সাথেই নোরার মস্তিষ্কে বেজে উঠল সেই কণ্ঠস্বর, নোরা আই লাভ ইউ। অনেক আগে থেকেই, প্রায় 4-5 বছর আগে থেকে। সারা গা কাটা দিয়ে উঠল নোরার। 4 বছর আগে থেকে কিভাবে সম্ভব? সে তো তখন অনেক স্যারকে চিনতই না। সে যদি নোরার মুখের কাছে চুটকি বাজিয়ে বলল, এই নরা, প্রবলেমটা কি বলতো? উফ, তোদের তো একটা কথা বলাই হয়নি। জানিস আলভি কি করেছে? অনেক স্যার যে দল থেকে আলাদা হয়ে গেল আর এত এত বিপদে পড়লো, সেই সব কিছু আলভির জন্য হয়েছে। ও অনেক স্যারকে দিকভ্রষ্ট করার প্রতিযোগিতায় জিততে চেয়েছিল। তুই আবার কথাটা অনেক স্যারকে বলে দিস না নোরা। তোকে এই ব্যাপারে না জানালে আমার হাঁসফাঁস লাগতো, তাই জানালাম, বুঝছিস? অনেক নোরার খোঁজ নিতে মাত্র তাঁবুর সামনে এসে দাঁড়িয়েছিল। তখনই অন্তরার কথাগুলো তার কানে যায়। রাগে গজগজ করতে করতে সেই মুহূর্তে চলে যায় আলভির তাঁবুতে। ওকে কলা ধরে হিড়হিড় করে টেনে তাঁবু থেকে বের করে মাঠে নিয়ে আসে। তারপর কোনো কথা না বলে শুধু মারতে থাকে। আলভির বিকট চিৎকার শুনে সবাই তাঁবু থেকে বের হয়ে এসেছে ততক্ষণে। নোরা অন্তরা সে যদি অবাক বিস্ময়ে দেখছে। অনেক শুধু আলভিকে মেরে যাচ্ছে। আলভির নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। অন্তরা এসব দেখে কেঁদেই ফেলল। সবাই অনেককে কারণ জিজ্ঞেস করছে, কেন অনেক আলভিকে এভাবে মারছে সে। আলভি হয়তো কারণটা আপনা আপনি বুঝে গেছিল, তাই অনেকের পা ধরে মাপ চাইতে লাগলো। অনেক আলভির কলার ধরে ওকে দাঁড় করিয়ে বলল, তোকে আমি ছোট ভাই ভাবতাম, আর তুই আমার সাথে এটা কি করলি? আমি নোরাকে নিয়ে কত বড় বিপদে পড়েছিলাম কোনো ধারণা আছে তোর? আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোর জন্য মেয়েটার কত বড় ক্ষতি হতে পারত সেটা কল্পনাও করতে পারবি না তুই। মাত্র 10,000 টাকার জন্য এত নিচে নামলি? শালা তুই পিশাচের থেকেও অধম। অনেক তার গায়ে সমস্ত শক্তি দিয়ে আলভিকে আঘাত করছে। তার অবস্থা খারাপের দিকে যেতেই সবাই এসে অনেককে থামালো। অনেকের এই রূপ দেখে নোরা বাকরুদ্ধ। তার হাত পা রীতিমতো কাঁপছিল। 3টি মেয়ের ফোনই আউট অফ রিচ। লিনা কান্নাকাটি জুড়ে দিয়েছে। মেয়েগুলোর কিছু হলে ড্রাইভার কে নেবে? আগে জানলে সে নোরাদের বের হতেই দিত না। লিনার স্বামী অফিসের কাজে শহরে গেছে। সন্ধ্যার দিকে আকাশের কাছে ফোন আসে অনেকের নাম্বার থেকে। নোরা তাঁবুতে বসে আছে চুপচাপ। তার পাশে সে যদি অন্তরা আলভির তাঁবুতে ছিল। সে হঠাৎ ছুটে এসে বলল, নোরা, বাইরে আশিক ভাই আমাদের নিতে এসেছে। আকাশের নাম শুনে নোরা চমকে উঠল। সে যদি বলল, উনি কিভাবে জানে যে আমরা চন্দ্রনাথ মন্দিরে এসেছি? তুই বলেছিস? আমি কিছু বলিনি, নোরা জানিয়েছে হয়তো। আমার ফোনে নেটওয়ার্ক নেই, আমি কিভাবে ফোন করব? নোরার উত্তর শুনে সে যদি আর অন্তরা বিস্মিত হয়ে চোখাচোখি করল। সে যদি বলল, তাহলে কে জানালো? চল তো বাইরে গিয়ে দেখি। 3জন বেরিয়ে দেখলো আকাশ আর অনেক কোলাকুলি করছে। সবাইকে সুরক্ষিত দেখে আকাশের চেহারায় স্বস্তির হাসি, অথচ নোরার চোখে মুখে বিস্ময়। তাদের মধ্যে যে পূর্ব পরিচয় আছে সেই কথা নোরা জানতো না। অনেক ভাই সময় মতো ফোন করেছিল বলে তোদের খুঁজে পেলাম। লিনা আন্টি খুব দুশ্চিন্তা করছে, বাড়ি চল নীরা। তুমি ওনাকে চেনো? আকাশ ইতস্তত দৃষ্টিতে অনেকের দিকে চাইলো। অনেক ইশারা দিতে সে বলল, আমার ইউনিভার্সিটির সিনিয়র অনেক ভাই, গত 5 বছর ধরে চিনি। নোরা তাকালো অনেকের দিকে। বিস্মিত চোখ জোড়ায় প্রশ্ন ঘুরছে হাজারো। একটা মাইক্রো ভাড়া করা হয়েছে। মেন রাস্তার কাছাকাছি অনেক দাঁড়িয়ে আছে। আকাশ তার সাথে করমর্দন করে গাড়িতে উঠল। সে যেতে আর অন্তরাও উঠল। নোরা উঠতে গিয়েও থামলো। ভেতরে তাকিয়ে বলল, অপেক্ষা কর, আমি একটু আসছি। অন্তরার মন খারাপ। শেষবার একটু আলভির সাথে দেখা করা গেল না। আলভি কি তার উপর রেগে আছে? নোরা ধীর পায়ে অনেকের সামনে গিয়ে দাঁড়ালো। অনেক প্রশ্ন করলো, কিছু বলবে? আপনি তখন ওই সময় কি বলেছিলেন? কখন? আমার মনে পড়ছে না। নোরা চোখ তুলে তাকালো। অনেকের দৃষ্টিতে এলোমেলো ভাব। নোরার অস্থির লাগছে। কাতর গলায় উচ্চারণ করলো, মিথ্যে বলছেন আপনি। আপনার সব মনে আছে, আমি জানি। অনেক নিজেকে সামলালো। শান্ত চোখে কিছুক্ষণ চেয়ে থেকে ঠান্ডা গলায় বলল, নোরা বাড়ি যাও, আকাশ বলছিল তোমার খালামণি খুব টেনশন করছে তোমাদের নিয়ে। কথা ঘোরানোর চেষ্টা করবেন না, আগে আমার প্রশ্নের উত্তর দিন। জেদ করো না নোরা, যাও এখন। আমি যাব না যতক্ষণ আপনি সত্যিটা না বলবেন। আমি কোথাও যাব না। আপনি আমাকে 4 বছর ধরে কিভাবে চেনেন? কোথায় দেখেছিলেন? পেছন থেকে আকাশ ডাকলো। নোরা তাকিয়ে আছে অনেকের দিকে, উত্তরের অপেক্ষায় সে। অনেক বলল, সাবধানে যেও। নোরা আর কিছু বলতে পারলো না। আকাশ আবার তাড়া দিতেই তাকে গাড়িতে উঠতে বসতে হলো।
পরদিন নোরাদের ঢাকায় চলে যেতে হলো। সবকিছু চলতে লাগলো আগের নিয়মে, শুধু নোরা থেমে গেল সেই একই জায়গায়, একই মায়ায়, একই বাক্যতে। কোরবানির ঈদ শেষ হয়ে গেল, কিন্তু কোচিং এর ছুটি শেষ হতে এখনো 1 সপ্তাহ বাকি। নোরা সারাদিন বাসায় থাকে, অনেকের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ফেসবুক থেকে ব্লগ তখনও খোলেনি সে। নোরার হাসপাস লাগে সবসময়। একদিন সে একটা পাগলামি করে বসলো। এমনি বিকেলে স্কুটি নিয়ে বের হয়েছিল অন্তরাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যাওয়া হলো না। ফার্মগেট পেরিয়ে সে চলে গেল পান্থপথ অনেকদের বাসার সামনে। বিল্ডিং এর কাছে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে শ্বাস ফেললো নোরা। অনেক স্যারের বারান্দা দেখা যাচ্ছে, জবা ফুলের গাছ ঝুলে আছে জানালার গ্রিলে। 3টে রঙিন জবা ফুল কি সুন্দর দুলছে জানালা গ্রিলে। নোরা চোখের পলক ফেললো না, একদৃষ্টে সেদিকে চেয়ে থাকার পর হঠাৎ দীর্ঘশ্বাস ত্যাগ করে চলে যাওয়ার কথা ভাবলো, কিন্তু বিবেকের কথা মন শুনলো না। নোরা নিজের অজান্তে ফ্ল্যাটে ঢুকে পড়লো। লিফটে 3rd ফ্লোরে ক্লিক করে সরাসরি দরজায় গিয়ে বেল বাজালো। দরজা খুললো আনিকা। তখন বিকেল 4:30 বাজে। নোরাকে মাথায় হেলমেট পরা অবস্থায় দাঁড়ানো দেখে আনিকা একটু চমকালো, পর মুহূর্তেই হেসে বলল, নোরা, তুমি এখানে? এসো, ভিতরে এসো। আপু, অনিক স্যার কি বাড়িতে আছে? না, ভাই তো নেই, তুমি বসো, ও চলে আসবে। না থাক, আমি বরং চলেই যাই। নোরা বাইরে পা বাড়াতে নিলেই আনিকা ওর হাত চেপে ধরলো, রাগী কণ্ঠে বলল, দরজার সামনে থেকে ফিরে যাবে নাকি? অসম্ভব, ভিতরে এসো, আমি পায়েস রান্না করছি, খেয়ে যেতে হবে। জোর করে নোরাকে ভেতরে এনে বসালো আনিকা। নোরার খুব অস্বস্তি হচ্ছে, তার কি এখানে আসা ঠিক হয়েছে? অনেক স্যার তাকে দেখলে রেগে যাবে না তো? একা ড্রয়িং রুমে বসে অনেক কিছুই ভাবছিল নোরা। অনেকের রুমটা সামনেই, আনিকা রান্না করেছিল। নোরা দেখলো আশেপাশে কেউ নেই। সে ধীর পায়ে অনেকের ঘরের দিকে এগিয়ে গেল। অপরিচিত সুগন্ধে ভরে আছে ঘরটা, ছিমছাম গোছালো। পড়ার টেবিলটা খুব শৌখিনভাবে সাজানো হয়েছে। দেওয়ালে বড় করে একটা ঘড়ির পেন্টিং আঁকা। বেড সাইডে আচ্ছন্ন হওয়ার মতো সুন্দর প্রকৃতির ছবি। নোরা সবকিছু ফুটিয়ে দেখছিল, আর নাম রাজানো এক মুগ্ধতায় আবিষ্ট হয়ে যাচ্ছিল। হঠাৎ একটা কালো রঙের ডায়েরিতে নজর পড়ল তার। কৌতূহলী হয়ে ডায়েরিটা হাতে তুলে নেয়। সাদা পৃষ্ঠা জুড়ে এলোমেলো অনেক কিছু লেখা। নোরা যে কোনো একটা পেজ থেকে পড়তে শুরু করলো। মা, যে আমাকে এভাবে অবিশ্বাস করবে ভাবিনি কখনো। আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতার মধ্যে একটি। কিছু কিছু কষ্ট মনে খুব গাঢ়ভাবে দাগ কাটে। সেই দাগ হাজার চেষ্টা করলেও মুছে ফেলা যায় না। আমার আজকের কষ্টটাও তেমনই। আজ ভার্সিটি থেকে ফেরার পর ওয়াশরুমে ঢুকেছিলাম ফ্রেশ হতে। খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম তিথি আমার বিছানায় শুয়ে আছে। অস্বস্তি লাগতে শুরু হলো আমার। এর আগে কখনো কোনো মেয়ের সামনে অর্ধ উলঙ্গ অবস্থায় উপস্থিত হতে হয়নি। প্রথমেই ধমক দিলাম, কিন্তু আমার রাগকে বিস্ময়ে পরিণত করে তিথি হঠাৎই আমার ঠোঁট আঁকড়ে ধরল নিজের ঠোঁট দিয়ে। আমি এতটাই অবাক হলাম যে রিয়্যাক্ট করতেও ভুলে গেলাম। মেয়েটাকে আমি কোনো কালেই পছন্দ করতাম না, কিন্তু অসম্মান করিনি কখনো। ছোট বোনের চোখে দেখতাম ওকে, কিন্তু সে আমার সাথে এটা কি করলো? আমি ক্রোধে ফেটে পড়ছিলাম। সেই ক্রোধ দমন করতে না পেরে অচিরেই তিথির গালে একটা চড় বসিয়ে দিলাম। তিথি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হলো। বাইরে দাঁড়িয়েছিলেন মা। আমার হাতের 5টি আঙুলের ছাপ তিথির ফর্সা গালে খুব সুন্দরভাবে বিছিয়েছিল। মা এটুকু বুঝলেন আমি তিথির গায়ে হাত তুলেছি, সেই কৈফিয়তও চাইলেন, তবে আমার কাছে না, তিথির কাছে। অবাক তো তখনই হলাম, কষ্ট পেলাম ভীষণ। নিজের ছেলের থেকে একটা বাহিরের মেয়ের প্রতি মায়ের অগাধ বিশ্বাস আমার বুকের ভিতরটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। তিথি আমার সামনে দাঁড়িয়েই মাকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে গেল, আর মা সেটাই বিশ্বাস করলেন। অভিমানে আমার চোখ ফেটে কান্না আসছিল। তখন মায়ের সামনে আমি কাঁদতে পারিনি ঠিকই, তবে যতবার এই ঘটনা মনে পড়ছে কান্নাটা আপনা আপনি চলে আসছে। মা তিথির সামনেই আমার গালে চড় বসিয়ে বললেন, তিথির গালের চড়টা আমি তোকে ফিরিয়ে দিলাম। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার পেটে জন্মেছে, এই লজ্জা নিয়ে আমি বাঁচব কিভাবে? ছি, ধিক্কার তোকে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি তোমার কুলাঙ্গার সন্তান, তাই তো এত বছরেও তোমার বিশ্বাসটুকু অর্জন করতে পারলাম না।
তোমার কোমল হৃদয়ে যত্ন করে রাখা বিশ্বাসের জায়গাটা দখল করে আছে বাহিরের একটা অপরিচিত মেয়ে, যার প্রাধান্য তোমার কাছে আমার থেকেও বেশি, তাই না মা? আজ তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারলে না কেন মা? আমি কি তোমার এতই খারাপ ছেলে? এই আঘাত আমি কোনোদিন ভুলবো না মা, কোনোদিন না।